Hello, welcome to everyone in this video. This is our class number 1 কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশের প্রথম ক্লাস আজকে। এছাড়াও অন্যান্য পার্ট কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো লাগে রিজনিং, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এটসেট্রা, এর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, যদি মনে হয় তো গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আজকে আমরা মেনলি যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেগুলো হচ্ছে লেটার, আলফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, ফ্রেজ অ্যান্ড ক্লাস। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য যাবতীয় যে পার্টসগুলো মেনলি লাগে সেগুলো নিয়েই মেনলি ডিসকাস করার জন্যই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো অলরেডি থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন। চলো শুরু করা যাক আজকের ফার্স্ট ক্লাস ইংলিশের। দেখো, ইংলিশ এই কথাটা, ইংলিশ যে কথাটা, ইংলিশ এটা ডিরাইভড হয়েছে দুটো পার্ট। একটা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস ইস, এই দুটো নিয়ে। এই অ্যাঙ্গেল কথাটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ কথা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ, আর ইস কথাটা হচ্ছে ল্যাটিন। এই দুটোর মিশ্রণে ইংলিশ কথাটা এসছে। মানে ওই ইউরোপের ওখানে তখন এই দুটো ল্যাঙ্গুয়েজ, অ্যাঙ্গেল আর ফ্রেঞ্চ আর ল্যাটিন, এই দুটো ল্যাঙ্গুয়েজ চলছিল। সেই দুটো ল্যাঙ্গুয়েজের মিশ্রণে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, ইংলিশ। ওকে, সে তো ল্যাঙ্গুয়েজ তৈরি হলো আমাদের এরকম, এখানেও যেমন সংস্কৃত থেকে বিভিন্ন পদে পদে বাংলা এসছে, বিভিন্ন বাংলার মধ্যেও ভাগ আছে, সেই সব যেমন রয়েছে ইংলিশেও সেই রকম এইসব ল্যাঙ্গুয়েজ থেকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে ডিরাইভড হতে হতে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এসেছে। ঠিক আছে, দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এই আলফাবেট কথাটা এসছে কোথা থেকে? আলফাবেটটাও এসছে আলফা প্লাস বিটা, আলফা বিটা, আলফা বিটা এগুলো হচ্ছে সব গ্রিক লেটার। আলফা বিটা গ্রিক লেটার, যেগুলো আমাদের ফিজিক্সে খুব ইউজ হয় সিম্বলগুলো। আলফাবেট এটা অ্যাকচুয়ালি এসছে আলফা প্লাস বিটা, আলফার সিম্বলটা এটা, প্লাস বিটা, এই সিম্বলগুলো হচ্ছে গ্রিক, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক লেটার, রাইট? এগুলো গ্রিক লেটার, গ্রিক লেটার, আলফা বিটা হচ্ছে গ্রিক লেটার, সেখান থেকেই আলফাবেট কথাটা এসেছে, রাইট? এখন যদি কোশ্চেন করি আমাদের ইংলিশে আলফাবেট কটা, নাম্বার অফ আলফাবেট ইন ইংলিশ কটা? ইংলিশে আলফাবেট কটা? অ্যান্সার হচ্ছে 1, একটাই অ্যালফাবেট। অ্যালফাবেটের যদি বাংলা বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ণমালা, বর্ণমালা। যেমন আমরা যদি বলি আমাদের বর্ণমালা, ব্যঞ্জন বর্ণমালা আমাদের বাংলায় কটা? একটা, তার দুটো পার্ট হয়, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, একটা স্বরবর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাই তো? স্বরবর্ণর ইংলিশ হচ্ছে ভয়েল, আর ব্যঞ্জন বর্ণের ইংলিশ হচ্ছে কনসোন্যান্ট, কনসোন্যান্ট। ঠিক আছে, এখানে যেমন 42টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ আছে, সেই রকম ইংলিশে এই সব মিলিয়ে সেটা হচ্ছে বর্ণমালা। সেই রকম আমাদের ইংলিশে 26টা লেটার আছে, 26 লেটার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই যে 26টা লেটার আছে, সেই লেটারগুলোকে একত্রে, এই 26টা লেটার একত্রে বলা হয় আলফাবেট, একত্রে বলা হয় আলফাবেট। বোঝা গেল নিশ্চয়ই? 26টা লেটার মিলিয়ে টোটাল যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি আলফাবেট। এই 26টার মধ্যে আমরা জানি 5টা ভয়েল আর বাকি 21টা কনসোন্যান্ট, কনসোন্যান্ট। ঠিক আছে, 5টা ভয়েল, এ ই আই ও ইউ। এছাড়াও এই কনসোন্যান্টের মধ্যে ওয়াই আর ডাব্লিউ আর ওয়াই এই দুটোকে বলা হয়
সেমি ভয়েল, কিছু কিছু সময় ভয়েলের মতো বিহেভ করে, সেই জন্য এদেরকে আমরা বলে থাকি সেমি ভয়েল। ওকে, সেমি ভয়েল। তাহলে বোঝা গেল আলফাবেট হচ্ছে আমাদের একটা 26টা লেটার, সেই লেটারটা দু রকমে লেখা হয়, বড় হাতের, ছোট হাতের, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার, রাইট? তার মধ্যে 5টা ভয়েল আছে আর 21টা কনসোনেন্ট আছে। সেই কনসোনেন্টের মধ্যে ওয়াই আর ডাব্লিউ এদেরকে আমরা সেমি ভয়েল বলে থাকি, ঠিক আছে? মাঝে মধ্যে ভয়েলের মতো বিহেভ করে, সেই জন্য। এখানে এই শুধু ভয়েল নিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে, বাট শুধু আলফাবেট লেটার হলো, লেটার মিলিয়ে আলফাবেট হলো, আলফাবেট বিভিন্ন বসিয়ে আলফাবেটগুলো ওই বিভিন্ন লেটার পরপর বসিয়ে ওয়ার্ড তৈরি হবে। শুধু এ বা মানে শুধু ভয়েল ওয়ার্ড তৈরি করতে পারে, ঠিক আছে? শুধু ভয়েল ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে এ একটা ওয়ার্ড হতে পারে, আই একটা ওয়ার্ড হতে পারে, আই মানে আমি, এ মানে একটি, তাই তো? এগুলো এক একটা ওয়ার্ড হতেই পারে, এ মানে একটি, বোঝা গেল? কিন্তু শুধু শুধু কনসোন্যান্ট ওয়ার্ড তৈরি করতে পারবে না, ওয়ার্ড তৈরি করতে পারবে না। ক্লিয়ার? শুধু কনসোন্যান্ট কখনোই ওয়ার্ড তৈরি করতে পারবে না, কিন্তু ভাওয়েল, শুধু ভাওয়েল তৈরি করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ড কাকে বলবো সেটা বলা হলো না। ওয়ার্ড কাকে বলবো না, এই যে লেটারগুলো মিশে যে একটা মিনিংফুল জিনিস বোঝাবে, একটা মিনিংফুল জিনিস যখন বোঝাবে তখন আমরা তাকে ওয়ার্ড বলবো, ঠিক আছে? তাহলে ওয়ার্ড কখন বলছি? মিনিংফুল কম্বিনেশন অফ লেটার্স, লেটারগুলো মিলে আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে, সেটা মিনিংফুল হতে হবে। মিনিংফুল ইজ কল্ড ওয়ার্ড, মিনিংফুল কম্বিনেশন অফ লেটার ইজ কল্ড ওয়ার্ড। যেমন COW কাউ, কিন্তু OWC এটা কিছু মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না, এটা একটা মিনিংফুল ওয়ার্ড, রাইট? DOG ডগ, DGO এটা কোনো মিনিং হচ্ছে না, এরকম। তাহলে কম্বিনেশন অফ লেটারের কম্বিনেশন, 3টে লেটার আছে, সেই লেটারগুলো পরপর এমনভাবে সাজাচ্ছে সেটা একটা মিনিং দিচ্ছে, এটা মিনিংফুল হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি যে ওয়ার্ড, ঠিক আছে? মিনিংফুল একটা দেবে তখন আমরা বলবো ওয়ার্ড। আর সেই ওয়ার্ডগুলো যখন একটা মিনিংফুল মিনিং দেবে, একটা টোটাল মিনিং দেবে যাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এটা বাংলা একটু যদি লিখি, আচ্ছা, লেটারের বাংলা হচ্ছে অক্ষর। কতকগুলি অক্ষর পর পর সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত করে, অর্থ প্রকাশিত করে, তবে অক্ষরগুলির বিন্যাসকে ওয়ার্ড বা শব্দ বলে, ঠিক আছে? বাংলায় যদি বলি, এটা যে অক্ষরগুলো আছে সেগুলো পরপর যদি আমি সাজাই, তাহলে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলেই তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলছি। সিমিলারলি আমরা যদি সেন্টেন্সের কথা বলি, সেন্টেন্স,
সেন্টেন্স, সেটা বলবো যে মিনিংফুল কম্বিনেশন অফ ওয়ার্ডের কম্বিনেশনটা হচ্ছে সেন্টেন্স। ওয়ার্ডের কম্বিনেশনটাকে আমরা বলবো কি? সেন্টেন্স, রাইট? যেমন কাউ ইজ অ্যান অ্যানিমাল, এখানে লেটারগুলো মিলিয়ে এক একটা ওয়ার্ড তৈরি করেছে, সেই ওয়ার্ডগুলোর আবার কম্বিনেশন করে একটা সেন্টেন্স তৈরি করছে, সেন্টেন্স। ক্লিয়ার? যদি আমি বাংলায় এটাকে বলি, কতকগুলো শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে, বা বাংলায় আমরা যাকে বলি বাক্য। ঠিক আছে? তাহলে এই যে একদম প্রথম থেকে স্টার্ট করি, আমাদের ছিল হচ্ছে লেটার, সেই লেটারগুলোর কম্বিনেশন মিলিয়ে আমরা বলেছিলাম অ্যালফাবেট। সেই লেটারগুলো পাশাপাশি বসে যদি একটা মিনিং করে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা মিনিং করলে তাকে বলবো সেন্টেন্স। ওয়ার্ডের বাংলা হচ্ছে অক্ষর, ওয়ার্ডের বাংলা হচ্ছে অক্ষর। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে? এছাড়াও আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। এই যে উচ্চারণের ক্ষেত্রে একটুখানি যদি আমি বলি যে এটাকে নিয়ে শুরু করি উচ্চারণ। এই কখনো দেয়, ফর এক্সাম্পল ফাদার, ফাদার, এটা দিচ্ছে। কার, সিআর, কার, কার। কখনো দেয়, যেমন হচ্ছে কল, 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 টল, হল, এগুলো সব দিচ্ছে। আবার দেয়, যেমন ম্যান, ক্যাট, ব্যাট, হ্যাট, এরকম। আবার এই দেয়, বেস, 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 ফেস। ঠিক আছে? এই তার মানে দিয়ে কত তৈরি হচ্ছে, মানে কত রকম উচ্চারণ হচ্ছে ডিপেন্ডিং আপন দিস। আবার এটা দিয়ে যদি বলি তাহলে উচ্চারণ হয়, যেমন বেগ, পেগ, লেগ, লাইক দ্যাট। আই উচ্চারণ, ফাইন্ড, কাইন্ড, হাইট। আবার হর্ষই উচ্চারণ হয়, যেমন বিগ, ডিক, পিক, পিন। যদি বলি উচ্চারণ হয়, আবার উচ্চারণ হয়, যেমন গো, অন, রোল। আবার উচ্চারণ কাম, সিওএমই, কাম, আম, কাম, লাভ, সাম, লাইক দ্যাট। এগুলোই স্বরবর্ণের উচ্চারণ নিয়ে মেনলি বলছি। তারপর যদি বলি, এর উচ্চারণ আছে যেমন পুট বা বুল, বুল, রুল, রুল যদি বলি, রুল। আবার উচ্চারণ হয়, এখানে খেয়াল করতে পারছো এ দিয়েও হচ্ছে
ও দিয়েও আ, ইউ দিয়েও আ হচ্ছে, যেমন বাট, বিউটি, বাট, কাট, মাস্ট, লাইক দ্যাট। ইউ দিয়ে ইউ, যেমন কিউট, 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 লিফট, লাইক দ্যাট। ইউনিভার্সিটি, 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 ইউনিভার্সিটি। ওকে, তাহলে এরকম উচ্চারণ হচ্ছে। আর সেমিভাওয়াল ডাব্লিউ আর এটার কথা যদি বলি, অর্ধস্বর বা সেমি ভাওয়েল বলা হয়, যেমন টু, টু ভাওয়েলের মতো হচ্ছে ইয়েস। এক্সাম্পল হিসাবে যদি বলি ডাব্লিউ দিয়ে টু, উচ্চারণটা হচ্ছে না। ওয়াই দিয়ে বলি ইয়েস, ইয়েস, তার মানে ওয়াই এর উচ্চারণটা হচ্ছে না, ইয়েস, রাইট। এখানে ডব্লিউর উচ্চারণ হচ্ছে না, এই জন্য এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। ঠিক আছে, তারপর আরো কয়েকটা যদি বলা যায়, যেমন এ আই, এটা একসাথে থাকলে বলে এই, এই, যেমন গেন, পেন, রেন, এরকম। আই আর শেষে যদি ই থাকে, আই আর শেষে যদি ই থাকে তাহলে বলা হয় আই, যেমন লাই, ফাইভ, ড্রাইভ, এরকম। ও আর এ যদি একসাথে থাকে তাহলে উচ্চারণ হয় ও, যেমন বোট, কোট, গোল, এরকম। ওর সাথে যদি ওয়াই থাকে, ওর সাথে যদি ওয়াই থাকে সেটাকে বলা হয় অয়, সেটাকে বলা হয় অয়, যেমন বয়, টয়, এরকম। তারপরে ওর সাথে যদি আই থাকে তাহলে তাকে বলবো অয়, ওয়াই থাকলে হয়, অয় থাকলে হয়। কয়েন, কয়েন, বয়েল, টয়লেট, টয়লেট, অয়, টয়লেট। ঠিক আছে, তাহলে ওর সাথে ডাব্লু থাকলে তখন উচ্চারণটা হবে আউ, আউ, যেমন পাউন্ড, পাউন্ড, সাউন্ড, এরকম। ঠিক আছে, এছাড়া এছাড়া যদি ই এ থাকে সেটার উচ্চারণ হবে দীর্ঘই। কিরকম? প্লিজ, প্লিজ, ই এ একসাথে আছে, এটা হবে প্লিজ, দীর্ঘ। ড্রিম, ই এর উচ্চারণ অনেক সময় এ হয়, যেমন ডেট, এর উচ্চারণ ই ই, ই এর উচ্চারণ আবার দীর্ঘই হয়, যেমন হচ্ছে নিট, সিট, নিট, সিট। আচ্ছা, ই এর সাথে যদি আই থাকে তাহলেও দীর্ঘই হয়, যেমন হচ্ছে রিসিভ, রিসিভ, রিসিভ। ও ও যদি থাকে তাহলে উ বা উ, এইটার উচ্চারণ হয়, যেমন লুক, বুক, এরকম। এর কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন ডোর, এটার উচ্চারণ হয় না, ব্যতিক্রম। ওকে, এগুলো হচ্ছে সব স্বরবর্ণ বা ভায়ালের কথা। আর ব্যঞ্জন বর্ণে তো আমাদের যেগুলো হয় সেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আর বলছি না। শীতে কখনো ক হয়, কখনো দন্তের স হয়,
সির কথা যদি বলি, সিতে কখনো ক হয়, কখনো দন্তেস হয়। যেমন ক্যাট, ক হচ্ছে, দন্তেস কখনো হয় চাইল্ড, চাইল্ড, চার্জ, চেন, চেক। আচ্ছা, কয়ের উচ্চারণ ক্যাট, কোল্ড, ক্যান, এরকম। জিতে গ হয়, জিতে গ হয়, আবার বর্গীর জ হয়। যেমন গ বললে গেম, গেম, গার্ল, গিফট, এগুলো গ হচ্ছে। আর বর্গীর জ যেমন জেম, জার্মান, ডেঞ্জার, এগুলো বর্গীর জ হচ্ছে। সিমিলারলি এসে কখনো দন্তেস বা তালবেশ হচ্ছে, কখনো আবার বর্গীর জ হয়। কিরকম? সুগার, সুগার, সিঙ্ক, এগুলো দন্তেস বা তালবেশ হচ্ছে, কিন্তু বর্গীর জ কোথায় হচ্ছে? যেমন মেজার, মেজার, এখানে বর্গীর জের উচ্চারণ হচ্ছে। ট্রেজার, ট্রেজার, ঠিক আছে, কোনো বর্গীর জের উচ্চারণ হবে। তারপর টিএইচ, এটা কখনো থ হয়, কখনো দ হয়, কখনো ট বা ঠ হয়। কিরকম? থ যেমন থিন, থিং, দ কখন হচ্ছে যেমন দা, দ্যাট, ঠিক আছে। ট বা ঠ কখন হচ্ছে থমাস, থমাস, থেমস, 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 লাইক দ্যাট, ঠিক আছে। মানে স্বরবর্ণের বিভিন্ন উচ্চারণ এরকম আমাদের হতেই পারে। বোঝাতে পেরেছি আশা করি। এরপরে চলে আসি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, বাংলায় যাকে বলছে উদ্দেশ্য আর বিধেয়। বাংলায় যাকে আমরা বলছি উদ্দেশ্য বা বিধেয়, এটা কি? তাহলে আমরা প্রথমে বুঝলাম লেটার কি। লেটার 26টা লেটার মিলে হয়েছিল অ্যালফাবেট। আর লেটারগুলো পরপর বিভিন্ন সাজিয়ে যদি একটা মিনিং দেয় তাহলে সেটাকে আমরা বললাম ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলো পরপর সাজিয়ে যদি একটা মিনিং দেয় তাহলে সেটাকে আমরা বলছি সেন্টেন্স, ঠিক আছে। উচ্চারণের জন্য আমরা এই কয়েকটা একটু মনে রাখবো, তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে সুবিধা হয়। মানে এ দিয়ে এতগুলো হয়, ই, আই, ও, ইউ, ডাব্লিউ, আর এটাকে সেমিভয়েল বলা হচ্ছে, এইগুলো তো রয়েছে। এরপরে আমি চলে আসি উদ্দেশ্য বা বিধেয়। কোনো একটা সেন্টেন্স যখন তৈরি হয়ে গেল, কয়েকটা ওয়ার্ড পরপর মিলে তৈরি হলো সেন্টেন্স বা বাক্য। সেই বাক্যের মধ্যে দুটো অংশ থাকবে, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা উদ্দেশ্য, কিছু বলা হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা উদ্দেশ্য, তার সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সবই হচ্ছে বিধেয়। যেমন যতীন ইজ আ গুড বয়, ভেরি গুড বয়, তাহলে যতীন সম্পর্কে বলা হচ্ছে, যতীন হচ্ছে সাবজেক্ট, আর ওর সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সব হচ্ছে প্রেডিকেট। এর মধ্যে এবার আলাদা পার্ট আছে, ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো সব আছে, আলাদা আলাদা পার্ট আছে, সবই প্রেডিকেটের মধ্যে, ঠিক আছে। তো সাবজেক্ট, ইট ইজ দ্য ওয়ার্ড অফ গ্রুপ অর ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে, হুইচ ডিনোট দ্য পারসন অর এ থিংস অ্যাবাউট হুম হুইচ সামথিং ইজ সেড, যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট, ইট ইজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ডিনোট হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটাকে আমরা বলবো প্রেডিকেট। ওকে, আর একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেটের কিছু এক্সাম্পল। ইউ সিং, ইউ তোমার সম্বন্ধে বলা হচ্ছে, সিং গাইছো, তাহলে গানটা প্রেডিকেট। রেন ড্রপস, বৃষ্টি পড়ছে, ড্রপস জলবিন্দু, বৃষ্টিবিন্দু আর কি। এ কুল রেন ড্রপস ডাউন, ঠান্ডা বৃষ্টি, তাহলে এর সম্বন্ধে বলা হচ্ছে, এটা প্রেডিকেট। এ কুল রেন হুইচ কাম ফ্রম হাই অ্যালটিটিউড, বেশ উঁচু থেকে একটা ঠান্ডা রেন যে পড়ছে এবং ভেজিটেবল ডিস্ট্রয় করছে। এখানে
এতগুলো লেখার উদ্দেশ্য এটাই যে সাবজেক্টে সবসময় এরকম ছোট দেখতে হবে তা না, সাবজেক্ট এরকম বড় হতে পারে। যার সম্বন্ধে বলা হচ্ছে, এটাকে ডেসক্রাইব করা হচ্ছে, যার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে টোটালটাই সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। যা কিছু বলা হচ্ছে সেটা প্রেডিকেট, যার সম্পর্কে বলা হচ্ছে সেটা সাবজেক্ট। সেটা যেরকম ছোট হবে তা কিন্তু নয়, সেটাই দেখানো। এছাড়া কিছু রয়েছে যেমন থ্যাংক ইউ, গো, ওয়েল ডান। এখানে সাবজেক্ট কিছু দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ আমরা ডাইরেক্ট বলি। এখানে অ্যাকচুয়ালি আই থ্যাংক ইউ, এই আইটা এখানে কি থাকে, এখানে হচ্ছে আন্ডারস্টুড থাকে, এটা বলা হয় না, তাই না, থ্যাংক ইউ বলে দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা টোটাল সেন্টেন্সে যদি বলা হয় তাহলে আই থ্যাংক ইউ। এটা ল্যাঙ্গুয়েজ বলার জন্য মানে স্পোকিং এর জন্য ঠিক আছে, বাট টোটাল সেন্টেন্স হিসাবে যদি বলা হয় তাহলে আই থ্যাংক ইউ, সেখানে আইটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। যেমন গো, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউ গো, ইউটা আন্ডারস্টুড। তারপরে ওয়েল ডান, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইট ওয়াজ ওয়েল ডান, ইট ওয়াজটা আন্ডারস্টুড থাকে, তাহলে এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। এখানে একটা জিনিস বলে দিই, যেমন ওই জি উচ্চারণটা নিয়ে মানে আহ, লেখা আর স্পোকিং এর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে চাইছি। এই যে জেড, এটা দুটো উচ্চারণ হয়, একটা হচ্ছে জেড আর এটা হচ্ছে জি। আমরা দেখেছি তো, জি বাংলা, জি সিনেমা, জি। তাহলে এইটাকে কখনো জেড বলা হচ্ছে, কখনো জি বলা হচ্ছে, তাই না, জেব্রা, জি, তাই না, জেব্রা। তো এই জেড কখন বলবো আর জি কখন বলবো? ইউকে, ইউনাইটেড কিংডম, ইংলিশে হচ্ছে এটাকে বলা হবে জেড। আর ইউএস, ইউনাইটেড স্টেট, ইংলিশ যদি বলি তাহলে জি। এটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটিভ এক্সাম বা রিটেন এক্সাম ডকুমেন্টসে যেটা থাকে সেটা হচ্ছে জেড উচ্চারণ হয় কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পোকেনের জন্য, স্পোকেন। বোঝাতে পারলাম? কম্পিটিটিভ এক্সামেরটা হচ্ছে ইউকে তে যেটা ইউজ করা হয় থেকে জেড বলা হয়, আর জি হচ্ছে ইউএসএ তে বলা হয়, যেটা আমরা স্পোকেন ইউজ করি। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজটা কি? ফ্রেজ হচ্ছে যে যে শব্দ সমষ্টি মিলিত হবে একটি অর্থ প্রকাশ করে ঠিকই, কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। মানে কয়েকটা শব্দ আছে, এক্সাম্পল হিসাবে প্রথমে দেখায়, কয়েকটা শব্দ আছে যেমন ডু নট ট্রাই দিস অ্যাট হোম। তাহলে এই অ্যাট হোম যেটা, এটা একটা মিনিং তো বলছে বাড়িতে, বাট টোটাল মিনিং তো বলছে না বাড়িতে কি নাকি, সেই কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাচ্ছে না। সেই জন্য, বা আই স হিম ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন একটা মিনিং বোঝাচ্ছে, গার্ডেনে বা বাগানে, বাগানে কি, সেই কি একটা কোশ্চেন থেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে ফ্রেজ। ইট ওয়াজ হিম, আই স হিম ইন দি গার্ডেন, তাহলে ইন দি গার্ডেনটা হয়ে যাচ্ছে ফ্রেজ। যেমন ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টিকে এটা বলা হয় প্রবাদ বাক্য। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ বিড়াল অ্যান্ড কুকুর, তো মানে বোঝাচ্ছে, কিন্তু পুরো মানেটা বোঝাচ্ছে না, বিড়াল আর কুকুর কি, তাতে কি হয়েছে, সেই পুরো মানেটা বোঝাচ্ছে না, সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের ফ্রেজ। আর ফ্রেজ তাহলে কি বলছে, ইট ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স অ্যান্ড ডাজ নট সার্টেন এ ফাইনাইট ভার্ব। এইগুলোর মানে এখনো বোঝা যাবে না, পরে আমি বোঝাবো ফাইনাইট ভার্ব বা এগুলো কি জিনিস। এই মুহূর্তের জন্য এগুলো ভুলে যাও। এটাই মনে রাখো যে ফ্রেজ হচ্ছে যে বাক্যের কিছু পার্ট যেটা মানে আছে কিন্তু কমপ্লিট সেন্স নেই। আর এখানে ফাইনাইট ভার্বও থাকবে না, কোনো ফাইনাইট ভার্বও থাকবে না, সেটাও মনে রাখতে হবে, কোনো ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব মানে যেখানে একটা কার্য বোঝাচ্ছে এরকম, মানে আই অ্যাম লক্ষ্মীকান্ত, এইখানে কোনো কাজ বোঝাচ্ছে না, এটা ফাইনাইট ভার্ব নয়। আই অ্যাম, অ্যামটা ওটা হচ্ছে হেল্পিং ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব নয়। কিন্তু ই ডু দিস, এই ডুটা হচ্ছে ফাইনাইট ভার্ব, করেছে, এটা কাজ বোঝাচ্ছে। ক্লজ কি? ক্লজ হচ্ছে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে এবং মিনিং বোঝাবে। ফাইনাইট ভার্ব ফ্রেজে তাহলে ফাইনাইট ভার্ব থাকছে না, আর এটা একটা ফাইনাইট ভার্ব থাকবে। এর আবার দুটো পার্ট আছে, ক্লজের আবার দুটো পার্ট আছে, একটাকে বলা হয় মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। কোনটা মেন ক্লজ? দুটোতেই ফাইনাইট ভার্ব আছে, দুটোই ক্লজ, কোনো প্রবলেম নেই। মেন ক্লজ মানে হচ্ছে যেটাতে শেষ করলে আই নো হিম, আমি তাকে জানি, এটাতে একটা পুরো সেন্স বোঝাচ্ছে। আবার বলছে হু স্টোল ইওর পার্স, যে তোমার পার্সটা চুরি করেছে, এটাও একটা মানে বোঝাচ্ছে, দুটো ইন্ডিভিজুয়াল মানে বোঝাচ্ছে। কিন্তু শুধু যদি এটা বলি যে হু স্টোল ইওর পার্স, তাহলে একটু খটকা লাগবে। হু, যে কিনা তোমার, যেটা কে, সেটা হচ্ছে আই নো হিম। ওকে, তাহলে এটা হচ্ছে মেন, এটা সাবঅর্ডিনেট। সিমিলারলি দিস ইজ দ্য প্লেস
হোয়ার উই লিভ, দিস ইজ দ্য প্লেস, এটা একটা ক্লজ, হোয়ার উই লিভ, যেখানে আমরা বাস করি। দুটো আলাদাভাবে মানে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু দুটোকে একসাথে মেলালে কমপ্লিট সেন্স হবে, এবং এটা এই পর্যন্ত শেষ করে দিলেও এটার মানে বোঝাচ্ছে, সেই জন্য এটা মেন। কিন্তু শুধু এইটুকারি দিয়ে পুরো সেন্সটা বোঝাচ্ছে না, সেই জন্য এটা সাবঅর্ডিনেট। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অবশ্যই অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ বা কত রকমের সেন্টেন্স সেইটা শিখবো, তারপর পার্টস অফ স্পিচ এইভাবে করতে থাকবো, ঠিক আছে? এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে চাইলে জয়েন হয়ে যেতে থাকতে পারো, যুক্ত হয়ে থাকতে পারো। আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে পারো। আর ফিজিক্স যদি কারোর অপশনাল সাবজেক্ট থাকে, সে এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা চাইলে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা করেছো। থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন, and press the bell icon to get the notification of upcoming videos. So take care. We'll meet in the next video as soon as possible. Thank you.